ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এক্সামের জন্য রয়েছে আর মাত্র 17 দিন এবং আশা করছি তোমাদের পড়াশুনো খুব ভালোই চলছে। আজকের সিরিজে তোমাদের জন্য রয়েছে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, তো চলো দেখে নিই আজকের সিরিজে কী কী রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট কোশ্চেন রয়েছে, in a 35-year-old female, USG shows 2 mm mass and CA125 is reactive. CA125 reactive রয়েছে এবং একটা 2 মিলিমিটারের মাস রয়েছে। CA125 tumor marker is used to diagnose which type of cancer? CA125 tumor markerটা কোন ক্যান্সারকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয় বা ডায়াগনোজ করতে কাজে লাগে? তাহলে আমাদের অঙ্কোলজি চ্যাপ্টারটা রয়েছে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছরই আসে। তো সেখানে কিছু টিউমার মার্কার দিয়ে কোশ্চেন আসে এবং আর কিছু নর্মাল কিছু টার্মিনোলজি রয়েছে সেখান থেকে কোশ্চেন আসে। তো দেখো এখানে CA125 মার্কারের কথা বলেছে, অপশন রয়েছে ওভারিয়ান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, লিভার ক্যান্সার এবং লাং ক্যান্সার। তো এখানে কনফিউশন যেটা হবে সেটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। তো CA125 যেটা রয়েছে এটা ইউজ করা হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের জন্য এবং সার্ভাইকাল ক্যান্সারকে ডায়াগনোজ করার জন্য আমরা প্যাপসমিয়ার টেস্ট করে থাকি, প্যাপসমিয়ার। এবং লিভার ক্যান্সারের ক্ষেত্রে AFP আলফা ফিটোপ্রোটিন এটা টেস্ট করা হয়। নেক্সট দেখো, অল অফ দ্য ফলোয়িং আর কোর বডি টেম্পারেচার সাইট এক্সেপ্ট, কোর বডি টেম্পারেচার সাইট নয় কোনটা? অপশন রয়েছে রেকটাম, টিম্প্যানিক মেমব্রেন, ওরাল টেম্পারেচার এবং পালমোনারি আর্টারি। তাহলে টিম্প্যানিক মেমব্রেন এবং পালমোনারি আর্টারি এই দুটো নিয়ে কোনো কনফিউশন নেই, এই দুটো কোর বডি টেম্পারেচারই রয়েছে। বাকি রইল রেকটাম এবং ওরালের মধ্যে, এর মধ্যে ওরালকে আমি এক্সেপ্ট বলতে পারি, আলাদা করতে পারি। রেকটাম নিয়েও আমরা কোর বডি টেম্পারেচার পেয়ে থাকি এবং এখানে যদি একটা অপশন থাকতো অ্যাক্সিলারি তাহলে এটা আরও সহজ হতো অ্যান্সার করতে, কারণ অ্যাক্সিলারি টেম্পারেচার সবসময় সারফেস টেম্পারেচার হয়ে থাকে। নেক্সট দেখো, সাপোজ ইউ আর আ নার্স অন ডিউটি অ্যান্ড ইউ আর আস্কড টু মেজার দ্য বিপি অফ এন অ্যাডাল্ট। তুমি একজন অন ডিউটি নার্স এবং তোমাকে একটা একজন অ্যাডাল্ট পার্সনের বিপি মেজারমেন্ট করতে বলা হয়েছে। হোয়াইল চুজিং দ্য কাফ দ্য কারেক্ট রেশিও অফ ব্লাডার ইন লেন্থ অ্যান্ড উইথ ইজ। এখানে বলতে চাইছে যে আমরা বিপি মেজারমেন্ট করার জন্য যে বিপি কাফ ইউজ করি, তো সেই বিপি কাফের যে লম্বা এবং চওড়া হয় সেটার যে অনুপাত সেটা কীরকমভাবে হবে। তো নর্মালি বিপি মেজারমেন্ট করার জন্য আমরা স্ফিগনোম্যানোমিটার ইউজ করি, এটা কোশ্চেনে আসে। তারপরে আসে যে সাউন্ডটা আমরা শুনি সেটাকে কি বলে, সেটাকে কর্কট কফ সাউন্ড বলা হয়। তো এটা একটা নতুন কোশ্চেন, যে ব্লাডারটা ইউজ করে, অর্থাৎ এই যে এরকমভাবে একটা বিপি কাফ থাকে, তো এই কাফের যে লেন্থ হয় এবং যে উইথ হয় চওড়া, একটা হচ্ছে লম্বা এবং একটা হচ্ছে চওড়া, তো এটা কীরকমভাবে হবে। তো নর্মালি বলা হয় যে 80% আমাদের যে হাতের যে আর্ম সার্কামফারেন্স রয়েছে তার 80% হচ্ছে লেন্থ হবে এবং উইথ যেটা হবে অর্থাৎ চওড়া যেটা হবে সেটা হবে 40%। আমাদের হাতের যে কোনোই অবধি যে লম্বা রয়েছে সেটার 40% তোমার উইথ হচ্ছে, চওড়া হচ্ছে, এবং লেন্থটা যেটা রাউন্ড হয়ে থাকে সেটা 80% হবে। অর্থাৎ এই 40 এবং 80 এটাকে যদি আমি অনুপাত করি, লেন্থ ইজ দ্য উইথ, এটার অনুপাত হয়ে যাবে 2:1। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার অপশন বি 2:1 হবে। নেক্সট দেখো, হুইচ মেডিকেশন শুড নট বি অ্যাডমিনিস্টার্ড ইন ট্রিটমেন্ট অফ CST ইন লাম্বার পাংচার। লাম্বার পাংচারের ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন মেডিসিন আমরা ইউজ করব না। তো এখানে লাম্বার পাংচারের কথা বলা হচ্ছে এবং এখানে একটা কথা রয়েছে CST বলতে কি বোঝায়? লাম্বার পাংচারের ক্ষেত্রে CST বলতে কর্টিক্যাল স্প্রেডিং ডিপ্রেশন এরকমভাবে বলা হয়। এবং লাম্বার পাংচার যখন আমরা করি সেখান থেকে কিছু যে পিক করছি বা যেখানে পাংচার করছি সেখান থেকে কিছু ফ্লুইড লস হয় এবং তার সাথে পেশেন্টের কিছু হেডেক থেকে থাকে। তো এখানে অপশন রয়েছে যে কোন মেডিসিনটা, মানে কোশ্চেনে জানতে চাইছে কোন মেডিসিনটা আমরা ইউজ করব না। তো অ্যান্টি ইনফ্লামেটরি, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক এবং অ্যানাস্থেটিক, এবং এদের মধ্যে স্টেরয়েড মেডিসিন বা স্টেরয়েড টাইপ অফ ড্রাগ এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইউজ করি না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মেজারমেন্ট অফ ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ের কারেক্ট মেজারমেন্ট আমরা কিভাবে পাবো? তো প্রথমত ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে কোনটা? ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়েকে আমরা গুয়েডাল এয়ারওয়ে বলে থাকি, যেটা এইরকম টাইপের একটা শেপের দেখতে হয় এবং এখানে একটা বিভিন্ন রকম কালার থাকে এবং সেটা দেখে আমরা তার সাইজটা বুঝতে পারি। তো এই এয়ারওয়েটা কি কাজে লাগে? এটা ওরাল অর্থাৎ ওরাল ক্যাভিটি থেকে শুরু করে ফ্যারিঞ্জিয়াল অর্থাৎ ফ্যারিংস অবধি যাচ্ছে এবং
কেন ইউজ করা হয়? যে টাং ফল হয়ে যায় পেশেন্টদের, আনকনসিয়াস পেশেন্টদের টাং ফল হয়ে যায়, তো সেই টাং ফল প্রিভেন্ট করার জন্য ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়েটাকে আমরা ইউজ করবো, এবং এটা জাস্ট ওই এয়ারওয়েটাকে ক্লিয়ার রাখার জন্য। পেশেন্ট নর্মাল ব্রিদিং নিতে পারছে, রেসপিরেটরি ডিফিকাল্টিস কিছু নেই, কিন্তু টাং ফল হয়ে গেলে পেশেন্ট ব্রিদিং নিতে পারবে না, তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়েটাকে ইউজ করি। তো সেটাকে মেজারমেন্ট আমরা কিভাবে করব? তো অপশন রয়েছে ট্রেজার টু দ্য ট্র্যাগার্স টু অ্যাঙ্গেল অফ মাউথ অর অ্যাঙ্গেল অফ দ্য মাউথ টু অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, মানে মাউথের অ্যাঙ্গেল থেকে ম্যান্ডিবলের অ্যাঙ্গেল এরকম একটা কিছু বলছে। কর্নার অফ দ্য মাউথ অ্যান্ড অ্যাঙ্গেল অফ জয়ের অ্যাঙ্গেল, এবং মাউথের কর্নারের অ্যাঙ্গেল বলছে। টিপ অফ নোজ অ্যান্ড অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, এখানে নোজ আমার প্রয়োজন নেই কারণ এটা ন্যাজোফ্যারিঞ্জিয়াল নয়, এটা ওরোফ্যারিঞ্জিয়াল, আমি ওরাল ক্যাভিটি দিয়ে যাব। আর এটা বলছে অ্যালো অফ নোজ অ্যান্ড অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, এটাও লাগবে না। তাহলে এই যে এ এবং বি অপশন রয়েছে, এটার মধ্যে কর্নার অফ মাউথ যেটা রয়েছে বা অ্যাঙ্গেল অফ যেটা রয়েছে সেইটার মেজারমেন্ট যদি আমি নিই, কারণ ওটা তো ওইটুকুই যাবে, তাই না? জয়ের ঠিক পেছন দিকেই আমার ফ্যারিংস রয়েছে, তো ওরাল ক্যাভিটি থেকে ভেতরে গেলে প্রথমেই ফ্যারিংস পড়বে, তারপরে ল্যারিংসে যাব, তাহলে এইটুকু ডিস্টেন্সের জন্য জাস্ট অ্যাঙ্গেল অফ বা কর্নার অফ দ্য মাউথ এই মেজারমেন্টটা নিলেই আমি এটাকে জানতে পারবো। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে কর্নার অফ মাউথ অ্যান্ড অ্যাঙ্গেল অফ নেক্সট দেখো, a 28-year-old female present with hirsutism and male like hairs on body which test should do। এখানে বলছে যে একটা 28 ইয়ারের ওল্ড ফিমেলের হার্সুটিজম রয়েছে। হার্সুটিজম মানে যেটাকে আমরা ওই মেল লাইক হেয়ার অন বডি বা ফেস এগুলো বলে থাকি। তো এক্ষেত্রে কোন টেস্ট আমরা করব? অপশন রয়েছে এফএসএইচ, এলএইচ, টিভিএস, ইউএসজি এবং প্রোজেস্টেরন। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন, প্রোজেস্টেরন হরমোন, এই তিনটে হরমোনের কথা বলছে এবং একটা টিভিএস ইউএসজির কথা বলছে। তো ফার্স্ট অফ অল হার্সুটিজম বা এই মেল লাইক হেয়ারস অন বডি হয় কখন? এটা দেখা যায় যখন পিসিওএস লাইক কিছু সিমটমস থাকে। তো পিসিওএস কি বা পিসিওএস আমি কখন পাবো? পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তাই তো? তাহলে পিসিওএস যদি থেকে থাকে তাহলে আমরা এরকম হার্সুটিজম বা মেল লাইক হেয়ার পেতে পারি, এবং সেক্ষেত্রে ওই পলিসিস্টিক যে ডিজিজটা সেটাকে বোঝার জন্য আমরা টিভিএস ইউএসজি করে থাকি, ট্রান্সভেজানাল সোনোগ্রাফি ইউএসজি। ঠিক আছে, তো এটা যদি আমি করি, ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করলে এই পলিসিস্টিক যে ডিজিজটা সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো, বাকি হরমোনাল লেভেলগুলো আমার প্রয়োজন পড়বে না। নেক্সট দেখো, ফ্রুসিমাইড ইঞ্জেকশন ইজ অ্যাডমিনিস্টার টু আ পেশেন্ট উইথ হুইচ অ্যাকশন। ফ্রুসিমাইড ইঞ্জেকশন আমরা দিয়ে থাকি, ল্যাসিক্স বলা হয়, তো এটা আমরা কেন দিয়ে থাকি, কোন অ্যাকশন বা মোড অফ অ্যাকশন এটার কী রয়েছে? তাহলে ফ্রুসিমাইড ইঞ্জেকশন, ল্যাসিক্স ইঞ্জেকশন আমরা দিচ্ছি, এখানে অপশন রয়েছে লুপ ডায়োরেটিক টু প্রিভেন্ট এক্সেসিভ ফ্লুইড ভলিউম। এক্সেসিভ ফ্লুইড ভলিউম কমানোর জন্য আমরা লুপ ডায়োরেটিক দিচ্ছি। অ্যাক্ট অ্যাজ এসিই ইনহিবিটার, প্রিভেন্টস গ্যাস্ট্রিক মুভমেন্ট এবং ইজ আ থায়াজাইড ডায়োরেটিক। তাহলে ফ্রুসিমাইড বা ল্যাসিক্সকে আমরা লুপ ডায়োরেটিক্স বলে থাকি, এবং এটা কি করে আমাদের যে লুপ অফ হেনলি রয়েছে, লুপ অফ হেনলিটা কীরকম দেখতে হয়? এখান থেকে যদি আমি বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস দিয়ে শুরু করি, তাহলে এখান থেকে শুরু হচ্ছে, এবং প্রথমটাকে আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বলি, তারপরে এটা হচ্ছে লুপ অফ হেনলি, এবং তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এরকমভাবে যাচ্ছে। এটাকে ডাবল লুমেন করে দাও, এরকমভাবে যাচ্ছে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এবং তারপরে কালেক্টিং ডাক্ট হয়ে এটা চলে যাচ্ছে রেনাল পেলভিস হয়ে ইউরেটারে। তাহলে এই যে লুপ অফ হেনলি রয়েছে এটা হচ্ছে তার ডিসেন্ডিং লিম্ব, এবং এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং কারণ এটা নিচের দিকে নামছে, অ্যাসেন্ডিং কারণ এটা উপরের দিকে উঠছে। তাহলে এরকমভাবে আমরা লুপ অফ হেনলিটাকে দেখি, এই ইউ শেপটাকে আমি লুপ অফ হেনলি বলছি। এবার এই যে ইউ শেপে লুপ অফ হেনলি রয়েছে, তার মধ্যে যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ হেনলির লুপ রয়েছে, এই পার্টটা অ্যাসেন্ডিং লিম্ব, এইখানটায় কাজ করে আমাদের ফ্রুসিমাইড বা ল্যাসিক্স। ঠিক আছে, তাহলে লুপ ডায়োরেটিক্স কাজ করছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে, এবং এটা কি কাজ করে? সোডিয়াম এবং ক্লোরাইড এগুলোকে রিঅ্যাবজর্ব করে, ইনহিবিট রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্ব করে না, রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে। আমার বডিতে যখন জল বেশি হয়ে যাচ্ছে তখন সেটাকে বার করতে হবে, তাহলে যদি বারবার রিঅ্যাবজর্পশন হয় তাহলে তো জলটা শরীরেই রয়ে গেল, বাইরে বেরোলো না, তাই না? তাহলে সেটাকে আমি প্রিভেন্ট করছি। তো এখানটায় যখন ল্যাসিক্স দেওয়া হয় তখন ইনহিবিট রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এবং ক্লোরাইড, তো সেটা করছে লুপ ডায়োরেটিক্স, ল্যাসিক্স, এবং তার জন্য এক্সেসিভ ফ্লুইড ভলিউম যেটা সেটা বাইরে ইউরিন হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভলিউম ওভারলোড কমানোর জন্য আমরা ফ্রুসিমাইড ইউজ করতে পারি, এটা লুপ ডায়োরেটিক্স হিসেবে কাজ করে, এবং এটা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে কাজ করে থাকে। এসি ইনহিবিটার যেটা রয়েছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার, যেখানটা ACE1 যে রয়েছে, ACE1 থেকে ACE2 যে কনভার্ট হয়, এই কনভার্টিং এনজাইমটা এই জায়গাতে কাজ করে এবং এই কনভার্সনটাকে বন্ধ করে দেয়, এবং তার ফলে ব্লাড প্রেশার কমে, তাই এটি একটি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন।
প্রিভেন্ট গ্যাস্ট্রিক মুভমেন্ট এটা হবে না, এবং থায়াজাইড ডায়ুরেটিক এটাও ওয়ান টাইপ অফ ডায়ুরেটিক, যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড রয়েছে। তো এই হাইড্রোক্লোরোথায়াজাইড যেটা রয়েছে এটা হচ্ছে তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবুল, যেটা বললাম এই লুপ অফ হেনলি হয়ে গেল। তারপরে যে ডিসিটি রয়েছে এইটা ডিসিটি, এই ডিসিটির জায়গাতে এই থায়াজাইড ডায়ুরেটিকগুলো কাজ করে থাকে, যেটা তোমার হাইড্রোক্লোরোথায়াজাইড একটা এক্সাম্পল। নেক্সট, which of the following layers of the adrenal gland secretes glucocorticoid? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোন লেয়ার থেকে গ্লুকোকর্টিকয়েড সিক্রেট হয়? তো ইন্টারেস্টিং কোশ্চেন এটা একটা। আমরা জানি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, কিন্তু কোথা থেকে সিক্রেশন হয় এটা জানতে চাইছে। তাহলে দেখো, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স যেটা বাইরের পার্ট, এবং একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা যেটা ভেতরের পার্ট। তাহলে অ্যাডিনাল মেডুলা যে পার্ট রয়েছে এখান থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো হরমোন রিলিজ হয়, যেটা হচ্ছে অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন। এই দুটো ইম্পর্টেন্ট, তো আমরা ইউজ করি তো ওয়ার্ডে অ্যাড্রিনালিন। যে কোনো একটা সিরিয়াস পেশেন্টকে আমরা অ্যাড্রিনালিন দিই, নর অ্যাড্রিনালিন দিই, বিপি ফল করছে, নর অ্যাড্রিনালিন দিলাম, বিপি উঠলো, হ্যাঁ অ্যাড্রিনালিন দিই আমরা, যখন পেশেন্ট কোলাপস করে তখন অ্যাড্রিনালিন দিই। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন, এবং এটা অ্যাড্রিনাল মেডুলা থেকে রিলিজ হয়, যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একদম ভেতরের দিকে থাকছে। নেক্সট রয়েছে জোনা গ্লোমেরুলোসা, জোনা রেটিকুলারিস এবং জোনা ফ্যাসিকুলেটা। এই তিনটেই হচ্ছে আমাদের যে কর্টেক্স রয়েছে, অ্যাড্রিনাল কর্টেক্স যেটা রয়েছে তার তিনটে পার্ট, ঠিক আছে। এবং সব থেকে বাইরের পার্টে রয়েছে জোনা গ্লোমেরুলোসা, এটা হচ্ছে আউটার। তাহলে এখানে আউটার লিখে দিলাম। এবং এই পার্ট থেকে কি রিলিজ হয়? এখান থেকে মিনারেলোকর্টিকয়েড রিলিজ হয়, মিনারেলোকর্টিকয়েড কর্টিকয়েড এখান থেকে মিনারেলোকর্টিকয়েড রিলিজ হবে। জোনা ফ্যাসিকুলেটা এটা হচ্ছে আমাদের মিডিল, এবং এই মিডিল লেয়ার থেকে রিলিজ হবে গ্লুকোকর্টিকয়েড, যেটা আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে। তাহলে এটার অ্যান্সার অপশন ডি হবে। এবং জোনা রেটিকুলারিস যেটা রয়েছে এটা হচ্ছে ইনার লেয়ার, এবং এখান থেকে অ্যান্ড্রোজেন্স রিলিজ হবে, অ্যান্ড্রোজেন্স যেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট সেক্স হরমোনস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তার দুটো পার্ট অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডুলা, যার মধ্যে অ্যাড্রিনাল কর্টেক্সের তিনটে পার্ট, বাইরের দিকে থাকছে জোনা গ্লোমেরুলোসা, তারপর থাকছে জোনা ফ্যাসিকুলেটা, এবং তারপর থাকছে জোনা রেটিকুলারিস, এবং তারপরে ভেতরে রয়েছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা থেকে অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন রিলিজ হয়, জোনা গ্লোমেরুলোসা থেকে মিনারেলোকর্টিকয়েড রিলিজ হয়, এবং জোনা ফ্যাসিকুলেটা থেকে গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয়, জোনা রেটিকুলারিস যেটা রয়েছে এখান থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে রাখবে। নেক্সট দেখো, আফটার ব্লাড ট্রান্সফিউশন সাইন অ্যান্ড সিমটমস অফ সার্কুলেটরি ওভারলোড ইজ। ব্লাড ট্রান্সফিউশন হয়ে গেছে, এবার সার্কুলেটরি ওভারলোড হচ্ছে কিনা আমি কীভাবে বুঝবো? সার্কুলেটরি ওভারলোড বলতে এই যে আমার বডিতে ব্লাড পাম্প হচ্ছে, সবসময় আমাদের হার্ট পাম্পিং মেশিন রয়েছে, পাম্প করে চলেছে। তাহলে পাম্পিং মেশিন পাম্প করছে, এবং সেখানটা যদি যেটা পাম্প করছে মানে ব্লাড, তার অ্যামাউন্ট বেশি হয়ে গেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কী সাইন সিমটম আমি বডিতে বুঝতে পারবো, বাইরে থেকে বুঝতে পারবো? তাহলে দেখো, যখন ভলিউম ওভারলোড হয়ে যাবে তখন আমার বডির সেই বেশি জলটাকে পাম্প করতে কষ্ট হবে, তো তার জন্য স্ট্রেসড হয়ে পড়বে, তাই না? তো সেক্ষেত্রে আমরা হার্ট রেট বেড়ে যাবে দেখতে পাবো, রেসপিরেটরি রেট বেড়ে যাবে দেখতে পাবো, এবং ভলিউম ওভারলোড হয়ে যাওয়ার জন্য ডিস্টেনশন দেখতে পাবো, জুগুলার ভেনে ডিস্টেনশন হবে, ট্যাকিপনিয়া হবে এবং ট্যাকিকার্ডিয়া হবে। তাহলে ভলিউম ওভারলোড হলে বা সার্কুলেটরি ওভারলোড হলে আমরা ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, জুগুলার ভেন ডিস্টেনশন এগুলো সমস্ত কিছু পাবো, ঠিক আছে। হাইপোটেনশন এখানে হয় না, এখানে হাইপার টেনশন হয়, সরি এটা হাইপার ছিল, এখানে হাইপার টেনশন হয়, হাইপোটেনশন হয় না, হাইপার টেনশন হয়, কিন্তু ব্রাডিকার্ডিয়া হয় না, ট্যাকিকার্ডিয়া হয়, ঠিক আছে। আর ফিভার এখানে ইমিডিয়েটলি ফিভার হবে যখন অ্যানাফাইলেকটিক রিয়েকশন হয় বা এরকম কিছু, তো ভলিউম ওভারলোড হলে ফিভার সাথে সাথে আসবে না, ঠিক আছে। বেশ, Cefuroxime sodium 1 gram in 50 ml normal saline is to be administered over 30 minutes to a client with an infection. একটা ইনফেকশনের ক্লায়েন্ট রয়েছে, তাকে আমি সেফোরক্সিন সোডিয়াম দেব, এবং নর্মাল সেলাইনে 50 ml নর্মাল সেলাইনে 1 গ্রাম মিশিয়ে দেব, এবং সেটা 30 মিনিট ধরে দিতে হবে। ড্রপ ফ্যাক্টর রয়েছে 15 ড্রপস পার 1 ml, এবং নার্স সেট দ্য ফ্লো রেট অ্যান্ড হাউ মেনি ড্রপস পার মিনিট। তাহলে এটাও ড্রপ ক্যালকুলেশনেরই, কিন্তু একটু কম অ্যামাউন্টের ফ্লুইড আমরা দিচ্ছি, ছোট্ট করে একটু ফ্লুইড দিচ্ছি। তাহলে আমাদের ফর্মুলা নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে এতদিনে। টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড যেটা 50 ml, এটা ml-এই থাকবে, ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ টাইম যেটা থাকবে আমাদের মিনিটে,
এবং সেটাকে আমি গুণ করব কত দিয়ে, ড্রপ ফ্যাক্টর দিয়ে। ড্রপ ফ্যাক্টর হচ্ছে এখানে 15, তাহলে 15 দুয়ে 30 হয় এবং 2কে 50 দিয়ে ভাগ করলে হবে 25, তাহলে অ্যান্সার হবে 25 জিটিটি পার মিনিট। ঠিক আছে, তাহলে ড্রপ ক্যালকুলেশনের ফর্মুলা মুখস্থ থাকলে এরকম যে কোনো অঙ্ক তোমরা ইজিলি করে ফেলতে পারবে। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু WHO হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার? সেকেন্ড স্টেজ অফ লেবার অর্থাৎ যেখানটায় ক্রাউনিং অফ দ্য হেড থেকে শুরু করে এক্সপালশন অফ ফিটাস, এই টোটালটা থাকছে। তাহলে দেখো এখানে অপশন রয়েছে পুশিং উইথ ভালসালভা ম্যানুইভার, মনিটরিং ফিটাল হার্ট রেট, পেরিনিয়াল মেসেজ এবং এমার্জেন্সি সি সেকশন। তাহলে সেকেন্ড স্টেজ অফ লেবার চলছে, এখানে মা হচ্ছে বাচ্চাকে পুশ করছে এবং সেখান থেকে ফিটাসের ডেলিভারি হবে, তাই তো? তাহলে দেখো সেকেন্ড স্টেজের যে টাইমিং রয়েছে সেটা কিন্তু প্রায় 2 ঘন্টা অবধি চলতে পারে। এটা যেটা ফার্স্ট, যদি প্রাইমারি গ্র্যাভিটা মাদার হয় তাহলে সেক্ষেত্রে চলতে পারে। তাহলে ইন্ট্রাপার্টাম কেয়ার বা সেকেন্ড টার্ম কেয়ার, সেখানে মেনলি থাকে ফিটাল ওয়েলবিংটাকে দেখা, তাহলে কন্টিনিউয়াস ফিটাল ওয়েলবিং করতে হয়, ফিটাসের হার্ট রেট দেখতে হয়। পুশিং যেটা হবে সেক্ষেত্রে যে স্পন্টিনিয়াস পুশিং অর্থাৎ যে কন্ট্রাকশন আসছে, কন্ট্রাকশনের সাথে সাথে মা পুশ করছে সেটা, কিন্তু ভালসালভা ম্যানুইভারটা কিন্তু এখানটায় আলাদা। তাহলে পুশিং উইথ ভালসালভা ম্যানুইভার যেটা রয়েছে, ভালসালভা ম্যানুইভার অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল প্রেশারটাকে বাড়ানো। হ্যাঁ, এটা ডিফারেন্ট টাইপস অফ ম্যানুইভার, এটা ব্রিদিং এক্সারসাইজ বা এরকম কিছুর জন্য আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা ওই লেবারের যে পুশিং এফোর্ট সেটার জন্য নয়। ঠিক আছে, আচ্ছা। আর কি রয়েছে, পেরিনিয়াল মেসেজ। পেরিনিয়াল মেসেজ হচ্ছে যে রুটিন পেরিনিয়াল মেসেজ যেটা করার কথা, মানে যদি করি আমি, টয়লেটিং বলা হয় বা পেরিনিয়াল মেসেজ বলা হয়, এটা কিন্তু দরকার নেই। দরকার নেই মানে সেকেন্ড স্টেজ WHO যে রেকমেন্ডেড যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেখানটা কিন্তু পেরিনিয়াল মেসেজের কোনো প্রয়োজন নেই। এবং এমার্জেন্সি সি সেকশনটা তো হচ্ছে যদি কোনো কমপ্লিকেশন হয়, ফিটাসের ডিসেন্ট হচ্ছে না, তখন আমরা করব, তাহলে এটা একটা রুটিন কেয়ারের মধ্যে পড়ছে না। তাহলে আমার এখানটায় মেন যে কনসার্ন থাকবে সেটা হচ্ছে মনিটরিং ফিটাল হার্ট রেট। তাহলে ফিটাসের হার্ট রেটটাকে আমাকে ভালো করে মনিটর করতে হবে। A patient is having hyperventilation and carbon dioxide level is below normal রেঞ্জ। প্রায়োরিটি নার্সিং ম্যানেজমেন্ট ইন দিস পেশেন্ট ইজ, পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হচ্ছে এবং সেই কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা নর্মাল রেঞ্জের থেকে কমে গেছে। নর্মালি আমরা দেখি যে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে এবং তার কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যাচ্ছে পরে, এটা দেখি, কিন্তু এখানে অপোজিট সিচুয়েশন বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমার নার্সিং ম্যানেজমেন্ট কী হবে, কোশ্চেনটা একটু অন্যরকম। তাহলে দেখো এখানে অপশনে রয়েছে ব্যাগ অ্যান্ড মাস ভেন্টিলেশন, গিভ অক্সিজেন ডিরেক্টলি, ইনফর্ম দ্য ডক্টর এবং গিভ সিডেটিভ। তাহলে দেখো তোমরা একটা পেপার ব্যাগ ব্রিদিংয়ের নাম শুনেছো? পেপার ব্যাগ ব্রিদিং, যেখানে হচ্ছে একটা পেপার ব্যাগ বা সেই বড়ো টাইপের একটা কাগজের ব্যাগ বা একটা বড় ঠোঙা, হ্যাঁ, তার মধ্যে পেশেন্টকে বলা হয় যে আপনি এখানটায় 10-12টা রেসপিরেশন এরকম সাইকেল ধরে কিছুটা সময় ধরে নিতে। তো এতে কি হয়, এরকম একটা ধরো কাগজের ব্যাগ, সেখানে ইন্সপিরেশন হচ্ছে এবং এক্সপিরেশন হচ্ছে, তাহলে কি হয়, ওই ব্যাগের মধ্যে তোমার যে এক্সপায়ার্ড যে এয়ারটা, যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি রয়েছে, সেটাকে তুমি আবার নিচ্ছ এবং এর ফলে কি হবে যে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা নর্মালের থেকে নেমে গেছিলো সেটা আবার নর্মাল রেঞ্জে চলে আসবে। ঠিক আছে, তো এটাকে পেপার ব্যাগ ব্রিদিং বলা হয় এবং এটাকে আমরা ব্যাগ মাস ভেন্টিলেশন, যেটাকে NRBM মাস্কের মাধ্যমে আমরা দিই, সেখানটাতেও করতে পারি। তবে একটা ব্যাপার, এখানটা NRBM-এ যে আমরা 100% অক্সিজেন দিয়ে থাকি সেটা এখানটায় কমিয়ে দিতে হবে, মানে জাস্ট আমি ওই মাস্কে অক্সিজেন দেবো কিন্তু পার্সেন্টেজ আমি এখানটা অনেকটা কমিয়ে দেবো। হয় অফ রাখবো, একদম অফ রেখে যদি মাস্ক লাগিয়ে দিই তাহলে একটু কষ্ট হবে পেশেন্টে, তাহলে একদম স্লো বা একদমই হালকা করে কিছুটা অক্সিজেন দিলাম, সেটা আমি করতে পারি। হ্যাঁ, তো এইরকমভাবে আমরা করতে পারি। এবং হাইপার ভেন্টিলেশন হলে কি হয়, পেশেন্ট প্রচুর শ্বাস নিচ্ছে বা জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আস্তে আস্তে কমে যায়। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ব্যাগ মাস ভেন্টিলেশন আমি এখানটায় দিতে পারি, বা এটাকে পেপার ব্যাগ রেসপিরেশনও বলা হয়। অক্সিজেন ডিরেক্টলি আমার দেওয়ার প্রয়োজন নেই, ডক্টরকে ইনফর্ম করব না, আর সিডেটিভ ড্রাগও এখানে দেব না। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, নর্মালি আমরা যে রেসপিরেটরি ডিস্ট্রেস হয় সেই জায়গাতে আমরা পড়েছিলাম, কিন্তু এখানে যেহেতু অপোজিট সিচুয়েশন, এক্ষেত্রে কীরকম মেটাবলিক চেঞ্জেস হয়, তো এটা অ্যাকচুয়ালি রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে যায়। অ্যালকালোসিস যখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তখন সেক্ষেত্রে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, আমরা পড়েছিলাম কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য কার্বনিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, যেই কারণে অ্যাসিডোসিস হচ্ছে, এবং এক্ষেত্রে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাড়ছে সেই জন্য এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস সিচুয়েশন হচ্ছে, এবং এখান থেকে বাঁচানোর জন্য আমরা পেশেন্টকে ব্যাগ মাস ভেন্টিলেশন দিতে পারি। নেক্সট দেখো, a 32-week pregnant mother is having abdominal pain.
টেন্ডারনেস অ্যান্ড ফিটাল ডিস্ট্রেস, হোয়াট উইল বি দ্য ডায়াগনোসিস ইন দিস পেশেন্ট? তাহলে একটা 32 উইকের প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেন হচ্ছে, টেন্ডারনেস রয়েছে এবং ফিটাসের ডিস্ট্রেসও হচ্ছে, এক্ষেত্রে আমি ডায়াগনোসিস কি করব? তাহলে দেখো অ্যাব্রাপশিও প্লাসেন্টা রয়েছে, এখানটায় কিন্তু কিছুটা মিল পাচ্ছি, কারণ এখানে অ্যাবডোমিনাল পেন থাকে, এখানে ফিটাল ডিস্ট্রেসও থাকবে, 32 উইক প্রেগনেন্সিতে হওয়া সম্ভব, এটা হতে পারে। নেক্সট রয়েছে, এটা শুধু প্লাসেন্টা হয়েছে, এটা প্লাসেন্টা প্রিভিয়া হবে। তো প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে আমরা কি দেখি? প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে নো পেন, তাই তো, কোনো রকম কোনো পেন পেশেন্টের এখানে আমি পাবো না, তাহলে এটার সাথে এটা মিলছে না। অ্যাবর্শন যেটা হয় সেটা লেস দেন 20 উইক বা কোথাও কোথাও লেস দেন 22 উইকস রয়েছে, তাহলে 32 উইকসে গিয়ে অ্যাবর্শন হবে না, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। আর একটোপিক প্রেগনেন্সি যেটা রয়েছে এটা মেনলি ফার্স্ট ট্রাইমেস্টারেই আমরা বুঝতে পারবো, তখনই পেশেন্টের পেন ফিল হবে এবং তখনই সেটা আমি আইডেন্টিফাই করব। তাহলে একটাই অপশন পড়ে রইল, এটার জন্য অ্যাব্রাপশিও প্লাসেন্টা। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু আইমেনশিয়ায় ডেঞ্জার সাইন অফ সিক বেবি ইনক্লুড, আইমেনশিয়ায় অনুযায়ী যে সিক বেবি যে ডেঞ্জার সাইন বলা হয় সেটার মধ্যে কি কি রয়েছে? পারসিস্টেন্ট ভমিটিং, সোল অ্যান্ড পাম আর ইয়েলো ইন কালার, ফিভার এবং ওয়াটারি আইস। তাহলে ফিভার বা ওয়াটারি আইস এই দুটো তো হবে না, বাকি পারসিস্টেন্ট ভমিটিং, যেটা ভমিটিং থেকে ডিহাইড্রেশন হতে পারে এবং ডিহাইড্রেশন হচ্ছে যে একটা আমার ডেঞ্জার সাইন, আর বাকি সোল অ্যান্ড পাম হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে জন্ডিস, সিভিয়ার জন্ডিস যদিও, তাহলে এটা হবে। তাহলে ভমিটিং এবং জন্ডিস এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে সিক বেবির যে ডেঞ্জার সাইন রয়েছে অ্যাকর্ডিং টু আইমেনশিয়া এটা আমার যাবে ডেঞ্জারের মধ্যে, ঠিক আছে, তাহলে এটা পারসিস্টেন্ট ভমিটিং হবে। নেক্সট দেখো, আ পেশেন্ট ইন দ্য ওয়ার্ড সাফার সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, হুইচ মেথড অফ ইনটিউবেশন শুড বি ইউজড ইন দিস পেশেন্ট? তাহলে ওয়ার্ডের মধ্যে একটা পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আমি কিভাবে তাকে ইনটিউবেট করব? অপশন রয়েছে জ থ্রাস্ট মেথড, হেড টিল চিন লিফট মেথড, ভালসালভা ম্যানুভার এবং হিমলিচ ম্যানুভার। ভালসালভা আমরা অলরেডি বললাম এটা তো হবে না, বাকি হিমলিচ ম্যানুভার কোথায় ইউজ করি? কোনো ফরেন বডি, কোনো যদি ফরেন বডি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে আটকে যায়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, তাহলে ফরেন বডিকে রিমুভ করার জন্য আমরা এই হিমলিচ ম্যানুভার ইউজ করে থাকি। বাকি হেডটিল চিন লিফট এবং জথরাস ম্যানুভার দুটোই আমরা এয়ারওয়ে ক্লিয়ারেন্সের জন্য ইউজ করি, দুটোই মেথড, এবং তার মধ্যে যদি নর্মাল পেশেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমি হেডটিল চিন লিফট মেথড ইউজ করব, যদি জথরাস ম্যানুভার ইউজ করতে হয় সেক্ষেত্রে মানে যদি স্পাইনাল ইনজুরি থেকে থাকে পেশেন্টের, তাহলে আমি সেখানটায় জ থ্রাস্ট ম্যানুভার ইউজ করব। তাহলে স্পাইনাল ইনজুরি যদি হয় থাকে সাসপেক্ট করছি তখন জ থ্রাস্ট ম্যানুভার ইউজ করব। আর যেহেতু ওয়ার্ডের মধ্যে একটা পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, তাহলে তো স্পাইনাল ইনজুরির কোনো ব্যাপারই নেই, তাহলে সেক্ষেত্রে হেডটিল চিন লিফট হবে। নেক্সট, a nurse is talking with a opioid client in palliative care unit who reports constipation. আচ্ছা, একজন পেশেন্ট প্যালিয়েটিভ ইউনিটে একটা পেশেন্টের সাথে নার্স কথা বলছে এবং পেশেন্টের কনস্টিপেশন হয়েছে। When the nurse discusses dietary changes that can help prevent constipation, which of the following food should the nurse recommend? কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য আমরা কীরকম ফুড দেবো, এটাই হচ্ছে এক কথায় কোশ্চেন জানতে চাইছে। অপশন রয়েছে ম্যাকারোনি অ্যান্ড চিজ, ফ্রেশ ফ্রুট অ্যান্ড হোল হুইট টোস্ট, রাইস পুডিং অ্যান্ড রাইপ বেনানা, রোস্ট চিকেন অ্যান্ড হোয়াইট রাইস। তাহলে আমাদেরকে হাই ফাইবার ডায়েট দিতে হয়, যেক্ষেত্রে ফাইবার কন্টেন্ট অনেকটা বেশি রয়েছে, রাফেজ কন্টেন্ট বেশি রয়েছে, তাহলে সেক্ষেত্রে স্টুলের যে অ্যামাউন্ট সেটা বাড়ে এবং সেক্ষেত্রে কনস্টিপেশন আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে এরকম হাই ফাইবার ডায়েট কি হবে? ফ্রেশ ফ্রুট এবং হোল হুইট টোস্ট হবে, তাই তো, তাহলে এক্ষেত্রে ফ্রেশ ফ্রুট দেবো এবং হোল হুইট টোস্ট দেবো। আ মেল চাইল্ড উইথ ব্লাড ক্যান্সার রিসিভিং কেমোথেরাপি, একটা মেল চাইল্ড তার কেমোথেরাপি চলছে ব্লাড ক্যান্সারের। ব্লাড টেস্ট রেজাল্টস আর অ্যাজ ফলোস, ডাব্লিউবিসি কাউন্ট রয়েছে 100, এটা মাইক্রোলিটার হবে। হিমোগ্লোবিন লেভেল 14 গ্রাম পার ডিএল, হিমাটোক্রিট লেভেল 40%, হুইচ গোল উড বি মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ক্লায়েন্ট। তাহলে এই যে অপশনগুলো মানে যে রিপোর্টগুলো আমার কাছে রয়েছে তার মধ্যে ডাব্লিউবিসি কাউন্ট নর্মালি কত হয়? 4000 থেকে 11000, তাই তো, তাহলে এটা আমাদের নর্মাল রেঞ্জ, তাহলে এখানটায় 100 রয়েছে মানে এটা 1000 রয়েছে, ঠিক আছে, 1000 রয়েছে, তাহলে এটা কম রয়েছে, ডাব্লিউবিসি কাউন্ট আমার এখানে যে রেঞ্জ দেওয়া রয়েছে সেখানটায় কম আছে। হিমোগ্লোবিন লেভেলটা 14, এটা নর্মাল, হিমাটোক্রিট লেভেল 40%, এটাও নর্মাল। এবারে দেখো অপশন বলছে প্রমোট ফ্লুইড ব্যালেন্স, প্রিভেন্ট ইনফেকশন, প্রমোট রেস্ট এবং প্রিভেন্ট ইনজুরি। তাহলে দেখো যেখানে ডাব্লিউবিসি কাউন্ট কম রয়েছে সেখানে ডাব্লিউবিসির মেন কাজ কি? আমাদের প্রোটেকশন দেওয়া, ইনফেকশন প্রিভেন্ট করা, তাই তো। তাহলে এক্ষেত্রে যদি আমাকে ডাব্লিউবিসি কাউন্ট কম হয়, যেটাকে আমরা লিউকোপেনিয়া বলে থাকি, তাহলে লিউকোপেনিয়া সিচুয়েশনে
ক্ষেত্রে আমার প্রথম প্রায়োরিটি বা গোল কি হবে, প্রিভেন্ট ইনফেকশন হবে, কারণ ইনফেকশন প্রিভেন্ট করার জন্য যেটা প্রয়োজন ছিল ডাব্লিউবিসি সেটা অনেকটা কম আছে আমার শরীরে, তাই তো? তাহলে তার জন্য আমাকে ইনফেকশন প্রিভেনশনের দিকে বেশি প্রায়োরিটি দিতে হবে। নর্মাল ইন্টারভেল অফ কিউআরএস কমপ্লেক্স ইজ, কিউআরএস কমপ্লেক্সের নর্মাল ইন্টারভেল কত? অপশন রয়েছে 0.08 সেকেন্ড, 0.12 সেকেন্ড, 0.16 সেকেন্ড এবং 0.4 সেকেন্ড। তো দেখো আমাদের পি কিউআরএসটি এরকমভাবে আমরা পড়ি, পি কিউআরএস এবং টি, তো পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স এবং একটা টি ওয়েভ। তো এখানে নর্মাল ডিউরেশন কিউআরএস কমপ্লেক্সের কত জানতে চেয়েছে, এবং নর্মাল যে ইসিজিগুলো হয় সেখানটায় কিউআরএস কমপ্লেক্সের যে ডিউরেশন থাকে 0.06 থাকে, 0.06 থেকে 0.10 এটা হচ্ছে সেকেন্ড, বা এটাকে আমরা 60 to 100 মিলি সেকেন্ডও বলতে পারি, মিলি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ কিউআরএস কমপ্লেক্সের জন্য। এবং এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যদি দেখি তাহলে নর্মাল রেঞ্জের মধ্যে 0.08 সেকেন্ড পড়ছে, ঠিক আছে? তাহলে কিউআরএস কমপ্লেক্সের জন্য যে টাইম থাকে নর্মাল ইন্টারভেল 60 to 100 মিলি সেকেন্ড বা 0.06 থেকে 0.10, এবং সেক্ষেত্রে নর্মাল এখানটায় যে অপশনগুলো রয়েছে তার মধ্যে 0.08 সেকেন্ড হচ্ছে। Desired dose of morphine for a patient is 0.4 mg. Dose available is 1 mg per ml. Correct formulation for this patient is, এটাও একটা ড্রাগের ডোজ ক্যালকুলেশনের কোশ্চেন। তো এখানটায় একটা পেশেন্টকে যে মরফিন দেবো তার ডিজায়ার্ড ডোজ রয়েছে 0.4 mg, অ্যাভেলেবেল ডোজ রয়েছে 1 mg per 1 ml। তাহলে আমি কতটা তাকে দেব? তো এটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে ডিজায়ার্ড ডোজ। তাহলে ডিজায়ার্ড ডিভাইডেড বাই ইন হ্যান্ড এবং সেটা কতটা এমএল ইন্টু এমএল। তাহলে দেখো ডিজায়ার ডোজ হচ্ছে 0.4 mg এবং ইন হ্যান্ডে যে ডোজ রয়েছে সেটা 1 mg রয়েছে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানেও এমজিতে রয়েছে, এখানেও এমজিতেই রয়েছে, এবং সেটা কত এমএল রয়েছে, 1 ml রয়েছে, ঠিক আছে? তাহলে কারেক্ট ফর্মুলেশন কত হবে? তাহলে এটা 0.04 ml হবে, এখানে কোনো কিছু হিসেব করারই নেই, এটা 0.04 ml আমি দিয়ে দেব, ঠিক আছে? ফাংশন অফ জিঙ্ক ইন ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া ইজ, ডায়রিয়াতে আমরা জিঙ্ক দিয়ে থাকি 14 দিন। তো এই যে জিঙ্ক যা দিচ্ছি এটা আমি কেন দিচ্ছি? অপশন রয়েছে ইনক্রিজ অ্যাপেটাইট, রিজলভ অ্যাবডোমিনাল ক্র্যাম্প, মেনটেন হাইড্রেশন এবং প্রিভেন্ট ইনডিউরেশন। তাহলে দেখো নর্মালি যে আমরা জিঙ্ক দিয়ে থাকি বাচ্চাদেরকে মেনলি দেওয়া হয়, তো জিঙ্কের ক্ষেত্রে এটা ইনক্রিজ অ্যাপেটাইট, বাচ্চার যে খিদে সেটা বাড়াতে চেষ্টা করে, তার সাথে সাথে যে ডায়রিয়ার যে এপিসোডটা হচ্ছে সেই এপিসোডের সিভিয়ারিটি এবং ডিউরেশন এটাকে কমাতে হেল্প করে, এবং তার সঙ্গে সঙ্গে মিউকোসাল ইন্টিগ্রিটিকে বাড়ায়, প্লাস ইমিউন রেসপন্সগুলোকেও বেটার করে। তো এখানের অপশনগুলোর মধ্যে এখানে অ্যান্সার হবে ইনক্রিজড অ্যাপেটাইট। A child having diarrhea shows shrunken eyes and is eagerly thirsty. বাচ্চার চোখগুলো shrunken হয়ে গেছে, আই shrunken এবং thirsty রয়েছে। When milk is provided to the baby, it drinks it eagerly. তাহলে বাচ্চা এখনও কিন্তু ড্রিঙ্ক করছে। Which type of dehydration is in this patient? এখানে পেশেন্টের কী রকমের ডিহাইড্রেশন রয়েছে? অপশন রয়েছে মাইল্ড ডিহাইড্রেশন, মডারেট ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন এবং নর্মাল। তাহলে নর্মাল এটা নয়, কারণ এক্ষেত্রে shrunken eyes আমি দেখছি, তাহলে shrunken eyesটা নর্মাল নয়। আর ইগারলি থার্স্টি রয়েছে, আমাদের ডায়রিয়ার অ্যাকচুয়ালি 3টে টাইপ হয়। তাহলে প্রথমটা হচ্ছে যে নো ডিহাইড্রেশন, তারপরে রয়েছে সাম ডিহাইড্রেশন এবং তারপরে রয়েছে সিভিয়ার ডিহাইড্রেশন, ঠিক আছে? এবং এখানে যে ফিচার্সগুলো রয়েছে সেক্ষেত্রে shrunken eyes এবং ইগারলি থার্স্টি এটা হচ্ছে সাম ডিহাইড্রেশনের মধ্যে পড়ে। তো এখানে সামের অপশন নেই, তো নো ডিহাইড্রেশনটাকে আমি মাইল্ড বলতে পারি, সামটাকে আমি মডারেট বলতে পারি এবং সিভিয়ারের জন্য সিভিয়ার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে মডারেট। এবং সিভিয়ার কখনো তো এই shrunken eyes-এর সাথে যদি বাচ্চা ড্রিঙ্ক করতে না পারতো, আনএবল টু ড্রিঙ্ক থাকতো, থার্স্টির মানে shrunken রয়েছে, ডিপ্রেস ফ্রন্টানেলি রয়েছে, ডিহাইড্রেশনের সাইন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চা ড্রিঙ্ক করতে পারছে না, এটা যদি থাকতো তাহলে সেটা সিভিয়ার হতো। যেহেতু বাচ্চা ইগারলি ড্রিঙ্ক করছে সেই জন্য এটা মডারেট ডিহাইড্রেশন বা একদম পারফেক্ট অ্যান্সার হবে এটা সাম ডিহাইড্রেশন, ঠিক আছে? নেক্সট, in a newborn, Apgar score at 1 minute is 7. Nurse found that baby's mouth corner is stained with secretions of meconium. What is next priority nursing action? Apgar scoring আমি দেখছি যে 1 মিনিটে রয়েছে 7, তাহলে 7 যে Apgar স্কোর আছে এটা আমার গুড, মানে এটা নর্মাল। এক্ষেত্রে বেবির মাউথে মেকোনিয়ামের সিক্রেশন রয়েছে, তাহলে আমি এরপর কি অ্যাকশন নেব? অপশন রয়েছে ইনফর্ম দ্য ডক্টর, সাকশন দ্য মাউথ অ্যান্ড নোজ, কন্টিনিউ রুটিন কেয়ার, রিসাসিটেট দ্য নিউবর্ন।
তাহলে দেখো আবগাস স্কোরিংয়ের জন্য আমরা 5টা জিনিস দেখে থাকি, কী কী ছিল নিশ্চয়ই মনে আছে। এ ফর কী ছিল? এ ফর ছিল অ্যাপিয়ারেন্স, পি ফর ছিল পালস রেট, জি ফর গ্রিমেজ বা যেখানে রিফ্লেক্স দেখা হয়, এ ফর রয়েছে অ্যাক্টিভিটি যেখানে আমরা মাসেল টোন দেখি, এবং লাস্টে রয়েছে রেসপিরেশন বা রেসপিরেটরি প্যাটার্ন। তাহলে দেখো এই 5টা মিলিয়ে আবগাস স্কোর হয় এবং এটা স্কোর হচ্ছে তোমার 10 অবধি হয়, তাই তো? 5টা জিনিসে 2 করে স্কোর থাকে, 0 to 10, এটা হচ্ছে আমার স্কোর। তাহলে এখানটায় নর্মাল স্কোর রয়েছে এবং নর্মাল স্কোরের ক্ষেত্রে আমাদের WHO যে রেকমেন্ডেশন সেটা বলছে যে কোনো যে একটা হয় না যে রুটিন সাকশনের কোনো রেকমেন্ডেশন নেই। সেখানে যদি বাচ্চা গুড ক্রাই করে বা বাচ্চার যদি আমি রিফ্লেক্স ঠিকমতো পাচ্ছি, আবগাস স্কোরিংয়ে নর্মাল রয়েছে, তাহলে আমি এখানটা নর্মালি যে সাকশন উইথ মাউথ অ্যান্ড নোজ এটা নর্মাল করবো না, ঠিক আছে? তাহলে রুটিন কেয়ার যেটা সেটাই কন্টিনিউ করবো। অ্যাকচুয়ালি বেবি যখন ক্রাই করে তখন আস্তে আস্তে সিক্রেশনসগুলো সমস্ত বেরিয়ে যায়, যদি লাংসে কিছু থেকেও থাকে, যদি অ্যাসপিরেট করেও থাকে, সেক্ষেত্রে ক্রাই করলে আস্তে আস্তে ওটা নর্মাল ফেনোমেনা, নর্মাল মেকানিজম অনুযায়ী ওটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি রুটিন সাকশন এটা করবো না। কমপ্লিকেশন অফ হাই ফ্লো ভেন্টিলেশন ইজ, হাই ফ্লো ভেন্টিলেশনের ক্ষেত্রে কি কমপ্লিকেশনস হবে? অপশন রয়েছে অ্যাসপিরেশন, নিউমোথোরাক্স, ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়া এবং সিওপিডি। হাই ফ্লো অক্সিজেনের ক্ষেত্রে ব্যারোট্রমা হওয়ার সম্ভাবনা থাকে এবং এক্ষেত্রে কি হয়? নিউমোথোরাক্স হয়, যেক্ষেত্রে প্লুরাল স্পেসের মধ্যে এয়ার অ্যাকুমুলেট হয়ে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে নিউমোথোরাক্স হবে। A patient is having calcium level 7 mg per dl. Identify ECG changes seen in patient. তাহলে ক্যালসিয়াম লেভেল যে 7 mg per dl রয়েছে এটা নর্মাল রেঞ্জের থেকে কম রয়েছে, এবং যদি কম থাকে হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আমরা হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে আমরা প্রলং কিউটি ইন্টারভেল পাবো, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয়, এটার কোনো ট্রিক নেই। হাইপার ভেন্টিলেশন, হাইপার ক্যালসিমিয়া, হাইপার ক্যালেমিয়া এবং হাইপোক্যালেমিয়া, এই 4টে খুবই আসে পরীক্ষায়। তো এটা ছিল হাইপোক্যালসিমিয়াতে প্রলং কিউটি ইন্টারভেল দেখবো। আচ্ছা, এরপরে রয়েছে হাইপার ক্যালসিমিয়া যদি থাকে, যদি ইনক্রিজ লেভেল থাকে হাইপার ক্যালসিমিয়া, তাহলে এই কিউটি ইন্টারভেলটায় কি হয়ে যাবে? শর্টেন্ড হয়ে যাবে, শর্টেন্ড কিউটি ইন্টারভেল হলো, এটা হয়ে গেল যেটা হাইপার ক্যালসিমিয়ার ক্ষেত্রে হবে। আচ্ছা, পিক ইউএফ যেটা রয়েছে, ইউএফ নর্মালি থাকে না, কিন্তু যদি হাইপোক্যালেমিয়া হয়, তাহলে আমি পাবো পিক ইউএফ পাবো। এবং প্রলং কিউটি এটা কিউটি ছিল, প্রমিনেন্ট টিওয়েভ রয়েছে, প্রমিনেন্ট টিওয়েভ আমরা পাবো এটা হাইপার ক্যালেমিয়া, ঠিক আছে? তাহলে হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে প্রমিনেন্ট টিওয়ে পাওয়া যায়। তাহলে হাইপার এবং ক্যালেমিয়া এবং ক্যালসিমিয়া, ঠিক আছে? এটা একটু মুখস্থ করে নিও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় ওয়ানলাইনার কোশ্চেন হিসেবে আসে। নেক্সট রয়েছে ডিউরিং সাকশনিং দ্য পেশেন্ট কমপ্লেন্টস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, ফার্স্ট নার্সিং অ্যাকশন শুড বি। সাকশনিংয়ের সময় পেশেন্ট কমপ্লেন করছে যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো আমি কি করব? Immediately remove suction catheter. Suction rapidly in 5 seconds and remove the catheter. Continue the suction as normal way. Call on duty doctor immediately. তাহলে সাকশন করতে করতে যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তাহলে ডক্টরকে ডাকার কি টাইম আছে? নিশ্চয়ই নেই। আর সেক্ষেত্রে আমি নর্মালি সাকশনও করতে পারি না, তাহলে আমাকে ইমিডিয়েটলি সাকশনটা বন্ধ করতে হবে। পেশেন্টকে আমি অক্সিজেন সাপোর্ট দেবো, পেশেন্ট স্টেবল হলে তারপরে আমি আবার পরে সাকশন করব, ঠিক আছে? Next, patient is having temperature 104 degree Fahrenheit, BP 132/66 millimeter of mercury, heart rate রয়েছে 110 beats per minute, respiratory rate 23 beats per minute. পেন স্কেলে পেন বলছে 5, হুইচ ফ্যাক্টর ইউ উইল প্রাইমারিলি ম্যানেজ ইন দিস পেশেন্ট? তাহলে কি করব আমি? প্রথমে সব দিকেই গন্ডগোল রয়েছে, তাই তো? তাহলে টেম্পারেচার ম্যানেজ করব না বিপি ম্যানেজ করব, রেসপিরেটরি নাকি পেন স্কেল? তাহলে দেখো টেম্পারেচার যেটা, এটা হাইপার পাইরেক্সিয়া, তাই তো? টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি হাইপার পাইরেক্সিয়া। বিপি 132/66 মোটামুটি নর্মাল রেঞ্জেই বলবো, মানে খুব বেশি একদম ইমিডিয়েটলি কিছু করতে হবে এরকম কিছু নেই। রেসপিরেটরি রেট 23, এটাও বেশি, এবং পেন স্কেল রয়েছে 5, আর এখানে হার্ট রেটও রয়েছে 110। এবার তুমি যদি হাইপার পাইরেক্সিয়ার ফিচার্স দেখো, হাইপার পাইরেক্সিয়া হলে সেখান থেকে তোমার পালস রেট বেড়ে যায়, তাই তো? এবং পালস রেট বেড়ে গেলে তার সাথে সাথে রেসপিরেটরি রেটটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে প্রথম যে আমার কাজ রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচারটাকে কমানো। টেম্পারেচারটাকে যদি আমি কমাই, তাহলে টেম্পারেচার কমালে বাকিগুলো কিন্তু সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমার ফার্স্ট যে অ্যাকশন হবে সেটা হচ্ছে টেম্পারেচারটা কমানোর জন্য আমি কোনো অ্যান্টিপাইরেটিক মেডিকেশনস দেব। লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য,
Which statistical measure is used to express the number of death per 1000 পপুলেশন? 1000 পপুলেশনের যে ডেথ রয়েছে সেটাকে এক্সপ্রেস করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল মেজার আমরা ইউজ করি সেটাকে কি বলা হয়? ক্রুড ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট এবং মরবিডিটি রেট। কোশ্চেনটা রয়েছে কমিউনিটি থেকে এবং এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।